স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জ্বালানি সংকটে সারা দেশের কৃষকরা চালাতে পারছেন না সেচ পাম্প, খাদ্য উৎপাদনে অনিশ্চয়তা। 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু, হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইস্পাত কারখানা ও গুরুত্বপূর্ণ সেতুতে হামলার জবাব দিচ্ছে ইরান, মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক হামলা। এবারে বিস্তারিত। জ্বালানি তেলের অভাবে দেশের বিভিন্ন স্থানে সেচ পাম্প চালাতে পারছেন না কৃষক, চলছে না ট্রাক্টরও। ফলে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছে কৃষকদের মাঝে। সেচ পাম্প নিয়েই ফিলিং স্টেশনে জ্বালানি নেয়ার এই দীর্ঘ লাইন কৃষকদের। ঠাকুরগাঁওয়ের মতো প্রায় সব জেলা উপজেলায় এখন একই দৃশ্য। সেচ দিতে না পারায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কৃষি কার্যক্রম। অনেকে খেতে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন। কিন্তু আকাশে বৃষ্টিটা নেই হলে আমাদের খুব মরণ হইতো, আর ধানগুলো আমাকে তো দিতে হবে সপ্তাহে একদিন। আমাদেরও কাজ সিস্টেম করে দেয়, তাহলে তো আমরা মেশিন আনতে হয় না। 200 টাকা তেল যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা, এভাবে কিভাবে আমরা চলবো? মেশিন যেগুলো জ্বালানি নির্ভর, সেই মেশিনগুলোতে আমরা এরকম প্রত্যয়নপত্রের মাধ্যমে জ্বালানি সরবরাহের ব্যবস্থা করতেছি। বড় আবাদের ভরা মৌসুম চলছে। ফসল উৎপাদনে জমিতে প্রতিদিন দিতে হচ্ছে সেচ। এমন সময় দীর্ঘদিন ফসলি জমিতে পানি দিতে না পারায় ধান ও মরিচ সহ বিভিন্ন মৌসুমি শাকসবজির ক্ষেত শুকিয়ে যাচ্ছে। জমিতে পানি দিতে না পারায় বাড়ছে পোকামাকড়ের উপদ্রব। তেল থেকে বলতে তেল লাই, আমরা কি করে চাষ করবো? লাগবে 10 লিটার তেল, আমি বললাম 5 লিটার তেল, আমার তো আবাদ হবে না, আমার আবাদ নষ্ট হয়ে যাবে। পাম্প মালিকরা বলছেন চাহিদার তুলনায় ডিপো থেকে তেল সরবরাহ কম করা হচ্ছে, তাই বিকল্প পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। যেখানে 13,500 তেল আসবে সেখানে দিচ্ছে হয়তো 7,000, 6,000, 8,000। সেই পরিমাণ তেল নিয়ে এসে ভাড়ার পরিমাণ বেশি পড়ছে। এই পানি সাশ্রয়ী প্রযুক্তি সম্প্রসারণে কাজ করছে, আমাদের মাঠ পর্যায়ে উপসহকারীরা পরামর্শ দিচ্ছে। পাশাপাশি আমরা ইতিমধ্যে প্রায় 60 থেকে 70টি সৌরচালিত সেচ মেশিন বসানো হয়েছে বিভিন্ন কৃষকের মাঠে। আমরা এটা আরও বৃদ্ধি করার চেষ্টা করছি। পার্বত্য অঞ্চলেও জ্বালানি তেলের প্রকট প্রভাব দেখা দিয়েছে। জেলা উপজেলার বিভিন্ন এলাকায় সেচের অভাবে কৃষি জমির মাটি ফেটে চৌচির হয়ে গেছে। পানি নাই, সবগুলা নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি তা করবো? তেল নাই, পাম্পে তেল আমাকে দিতে না। 2 রাত একদিন ছিলাম, তারপরে তেল পাইনি। এরপরের দিন 9 ঘন্টা ছিলাম, তারপরে তেল পাইনি। আজকে 4 দিন সিরিয়ালে আছে। কৃষকদের সেচ পাম্পের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না গেলে বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। তীব্র গরমে দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না জ্বালানি তেল। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ। যেগুলো খোলা আছে সেখানেও তেল দেয়া হচ্ছে সীমিত আকারে। পাম্প কর্তৃপক্ষ বলছে সরবরাহ কম। সর্বোচ্চ সংখ্যক গ্রাহককে দেওয়ার জন্য সীমিত আকারে তেল দিচ্ছেন তারা। মধ্যপ্রাচ্যের চলমান সমস্যা যত দীর্ঘায়িত হচ্ছে, বৈশ্বিক জ্বালানি সংকট তত গভীর হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশেও। 1 মাস ধরে দেশে জ্বালানি তেলের যে সংকট তৈরি হয়েছে তা দিন দিন বাড়ছে। দেশের বিভিন্ন প্রান্তে পেট্রোল পাম্পগুলোয় দেখা যাচ্ছে তেল সংকট, দীর্ঘ লাইন এবং চরম ভোগান্তি। রাজধানীতে বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ। যেগুলো খোলা আছে সেখানে দীর্ঘ লাইন। রাজারবাগে দেখা যায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। আমি বের হয়েছি 10টায় বের হয়ে পরিব্যাগ গেছি। পরিব্যাগে প্রায় 1 কিলোমিটারের বেশি লাইন। গেছি হলো হাজিপাড়া যে পাইনে গেছি গুলশান থেকে যে মহাখালীর দিকে রাস্তাটা গেছে, ওইখানে 2টা পাম্প, ওইটা তো পাইনি। পরে আবার আসছে এখানে 1.5 ঘন্টা সিরিয়ালে থেকে পরে 200 টাকার তেল পাইছি। প্রায় 3টা পাম্প ঘুরে এইখানে আসলাম, কিন্তু সবচেয়ে বড় কষ্ট লাগতেছে এটা রোদের মধ্যে 1 ঘন্টা দাঁড়ায় মাত্র 200 টাকার তেল পাবো। আর আমি তো অফিস করি, আমার 200 টাকা তেলে তেমন বেশি হবে না। 200 টাকার 1.5 লিটারের মতন এরকম তেল হয়। দীর্ঘ অপেক্ষার পর তেল মিলছে সীমিত আকারে। যতটুকু তেল দেওয়া হচ্ছে তাতে প্রয়োজন মিটছে না বলে জানান গ্রাহকরা। 1.5 ঘন্টা 2 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে যদি 500 টাকার অকটেন পাই, এই 500 টাকার অকটেন আমি কিভাবে চলবো বলেন? কোনো মতেই কাজ হচ্ছে না। এই যে 500 টাকার তেল দেয়, 500 টাকার তেল দিয়ে এই 1 ঘন্টা 1.5 ঘন্টা গাড়ি চলে, তারপরে আবার এই যে অবস্থা, যে জ্যামের অবস্থা, তো জ্যামে 200 টাকা তেলে শেষ হয়ে যায়। পাম্প কর্তৃপক্ষ
কর্তৃপক্ষ বলছে তাদের কাছে যতটুকু তেল আসছে তা পর্যাপ্ত নয়। সবাই যেন পায় সেজন্য মোটরসাইকেলে 200 টাকা এবং প্রাইভেট কারে 500 টাকার তেল দেওয়া হচ্ছে। আমাদের যতটুকু দিচ্ছে আমরা সবাইকে 500 টাকা 200 টাকা 300 টাকা আমরা সবাইকে দিয়ে দিচ্ছি। আমাদের চাহিদা অনুযায়ী যদি তেল দিত, অনেকে ফুল ট্যাঙ্কি চাচ্ছে, 1000 টাকা চাচ্ছে, 2000 টাকা চাচ্ছে, আমরা সবাইকে এরকমভাবে দিতে পারতাম। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে একই যানবাহন বারবার তেল সংগ্রহ করায় অনেকেই পাচ্ছেন না। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। গ্যাসের দাম বৃদ্ধি করায় নাকাল সাধারণ মানুষ। এই অবস্থায় নিত্যপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন ভোক্তারা। নওগাঁয় ভোক্তা পর্যায়ে এলপিজির দাম প্রতি কেজিতে বৃদ্ধি করা হয়েছে 32 টাকা 30 পয়সা। হঠাৎ গ্যাসের দাম বৃদ্ধিতে চরম বেকায়দায় পড়েছেন সাধারণ ভোক্তারা। সকল কিছুর দাম নতুন করে বৃদ্ধির আশঙ্কা করছেন তারা। কুষ্টিয়ায় খুচরা বাজারে 12 কেজি এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে 1800 থেকে 1850 টাকা দরে, তবে ডিলার পর্যায়ে বিক্রি হচ্ছে 1790 টাকায়। দেশের বিভিন্ন অঞ্চলে হামে আক্রান্ত 24 ঘন্টায় 4 শিশুর মৃত্যু হয়েছে। একই সাথে সারা দেশের হাসপাতালগুলোতে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় রাজশাহী, কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু হয়। রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, বগুড়া, চাঁদপুর সহ বিভিন্ন জেলার হাসপাতালে হাম উপসর্গের রোগীদের সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। অভিভাবকদের মধ্যে হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বেগ দেখা দিয়েছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি মোকাবেলায় দেশের জেলা হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে কাঁচা বাজারেও। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় দাম বেড়েছে মাছ ও সবজি সহ বিভিন্ন নিত্যপণ্যের। এতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় ঈদের পর সবজির দাম কিছুটা কমলেও সেই স্বস্তি বেশি দিন স্থায়ী হয়নি। এক সপ্তাহের মধ্যে আবার বাড়তে শুরু করেছে দাম। কয়েকদিন আগেও 60 টাকায় পাওয়া বেগুন, শিম ও পটল এখন বিক্রি হচ্ছে 80 টাকায়। ঢেঁড়স ও বরবটি পৌঁছে গেছে 100 টাকার ঘরে। ঈদের পরে বাজারের পরিস্থিতি একটু আমার মনে হচ্ছে একটু বেশি দাম নিচ্ছে। বিশেষ করে সবজির দাম তো 80 টাকার নিচেই নাই। আমি এখন কিনছি করলা, প্রত্যেকটা সবজির একটু দাম বেশি। কারণ বাজারের যে এখানে অনেক মালামাল থাকার কথা, এই হিসেবে আমরা একটু কম পাওয়ার কথা, কিন্তু সেই তুলনামূলক একটু দাম বেশি আছে। সব সবজি 100 টাকা কেজি, উস্তা 100 টাকা, বেগুন 100, শসা 60 টাকা, পটল 80 টাকা। 100 টাকা 80 টাকার নিচে বর্তমানে কোনো সবজি নাই। দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যের। কোরবানির আগে মশলার দাম আরও বাড়ার কথা জানান ব্যবসায়ীরা। এলাচি তো এগুলো মনে করেন 1 কেজি প্রায় 150 টাকা মতন বা 200 টাকা বাড়ে। আর পাশাপাশি লবঙ্গ, দারচিনি এগুলো মনে করেন কেজিতে 50 টাকা 100 টাকা করে প্রতিদিন আস্তে আস্তে বাড়তেছে। আদা, রসুন, পেঁয়াজের দামে নেই পরিবর্তন, বিক্রি হচ্ছে আগের দামেই। আদা বেচতে আছে বর্তমান ভালোটা বেচতে আছে 180, নর্মালটা বেচতে আছে 150 টাকা। আর ফ্রেশ ভালোটা বেচতে আছে 40 টাকা, আর কাটি বেচটা যেটা বেচতে আছে এটা 35 টাকা। আলু বেচতে আছে আপনার 25 টাকা কেজি, আর 7 আলুটা 20 টাকা কেজি, আর রসুন 100 টাকা কেজি। সরবরাহ ঘাটতির কারণে সব রকম মাছের দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বড় শোল মাছ 1200 টাকা কেজি, শিং মাছ 500 টাকা কেজি, 400 শিং মাছ, মাগুর মাছ 600, টাকি মাছ, বড় টাকি মাছ 500 টাকা কেজি। মাছের আমদানি কম দেয়, এই সময় দাম বেশি দেয়, আর যে সময় আমদানি বেশি দেয় এই সময় দাম কম দেয়। ইলিশ মাছের তো এখন সিজন না, আনসিজন, এখন একটু দাম বেশি আছে। ঈদের পরে মানে কেজিতে 50-70 এইরকম বেশি। সব দিক দিয়ে জীবন চালানো কঠিন। কোনটা কিনবো? মাছ কিনবো, মাংস কিনবো, সবজি কিনবো, কোনোটার দাম কম না, কিন্তু আমাদের বেতন তো বাড়ছে না। এ সপ্তাহে গরুর মাংস বিক্রি হচ্ছে 850 টাকায়, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। নানা আয়োজনে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে উদযাপিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র উৎসব। শুক্রবার সকাল 10টায় বিএফডিসিতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে চলচ্চিত্র কর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বিএফডিসি প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। র্যালিতে চলচ্চিত্র শিল্পী, পরিচালক, প্রযোজক সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিশেষ চলচ্চিত্র প্রদর্শন করা হয়। বিশেষ এই দিন ঘিরে রঙিন হয়ে ওঠে এফডিসি প্রাঙ্গণ। আমাদের এই বাংলা চলচ্চিত্র আবার জেগে উঠুক, আবার প্রাণবন্ত হোক,
প্রতিটি ফ্লোর প্রতিটি জায়গায়, এটা আমি আশা করব আগামী বছরে যেন আরো বড় সরে আপনার এই উৎসবটা পালিত হয়। আমরা চাই এই চলচ্চিত্র আগের চাইতে আরো উন্নত হবে। যুগের সাথে তাল মিলিয়ে আমরা আমাদের দেশে আমাদের চলচ্চিত্রকে আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা জনপ্রিয় করে তুলব। আন্তর্জাতিক ইস্পাত কারখানা ও গুরুত্বপূর্ণ সেতুতে হামলার জবাবে আজ মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। শুক্রবার সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে অবস্থিত মার্কিন স্টিল কারখানায় হামলা চালিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। দুবাই মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের ডেটা সেন্টারেও হামলার দাবি করেছে তারা। এছাড়া হামলা চালানো হয়েছে ইসরায়েলের রাফায়েল অস্ত্র উৎপাদন কারখানাতেও। কুয়েতের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার মিনা আল আহমাদিতে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। গত বুধবার কারাচ শহরে অবস্থিত ইরানের সর্বোচ্চ সেতুতে মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 8 জনে দাঁড়িয়েছে, আহত হয় প্রায় 100। এদিকে পারস্য উপসাগরের কেশম দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে IRGC। শুক্রবার ইয়েমেন থেকেও ইসরায়েল ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। চলমান যুদ্ধের মধ্যে মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন ট্রাম্প। এছাড়া অপসারণ করা হয়েছে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকেও। ইরান যুদ্ধের প্রভাবে পাকিস্তানে নজিরবিহীনভাবে বেড়েছে জ্বালানির দাম। দেশটিতে রাতারাতি ডিজেলের দাম 1 লাফে প্রায় 55% বেড়ে লিটার প্রতি বিক্রি হচ্ছে 520 রুপিতে। আর পেট্রোলের দাম 43% বেড়ে 458 রুপিতে দাঁড়িয়েছে। পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক জানান, যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুদ্ধ শুরুর পর পাকিস্তানে এ নিয়ে দ্বিতীয় দফায় জ্বালানির দাম বৃদ্ধি পেল। গেল মাসে দেশটিতে ডিজেল ও পেট্রোলের দাম প্রায় 20% বাড়ানো হয়। এই অবস্থায় পাকিস্তানে ঘনীভূত হচ্ছে মূল্যস্ফীতির শঙ্কা। চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষেরা। তবে এর মধ্যে দেশবাসীকে একটি সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তানের 2টি জাহাজ হরমুজ প্রণালী নিরাপদে পার হয়েছে বলে জানিয়েছেন তিনি। খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। নেপালকে হারিয়ে আগেই ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। অপেক্ষা ছিল দ্বিতীয় সেমিফাইনালের ফলের দিকে। সেখানে সহজেই ভুটানকে উড়িয়ে দিয়েছে ভারত। তাতে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াই দেখা হচ্ছে বাংলাদেশ ও ভারতের। টুর্নামেন্টে গ্রুপ পর্বেও দেখা হয়েছিল এই দুই দলের। শুরুতে পিছিয়ে পড়ে ভারতের সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল বাংলাদেশ। ফিফা 2026 বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় 2.5 মাস বাকি। এরই মধ্যে পারফরমেন্স বিশ্লেষণ করে সম্ভাব্য জয়ীর নাম ঘোষণা করেছে ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা সুপার কম্পিউটার অপটা। তার হিসেবে বিশ্বকাপ জয়ের পথে সবচেয়ে এগিয়ে স্পেন, এরপর রয়েছে ফ্রান্স ও ইংল্যান্ড। সুপার কম্পিউটারটি বলছে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার সম্ভাবনা কম। কোন দল কোন গ্রুপে খেলবে তা নির্ধারিত হয়ে গেছে। বৈশ্বিক টুর্নামেন্টে সবুজ গালিচায় নামার সব আয়োজনই ঠিকঠাক। তবে মাঠের খেলা শুরু হতে এখনো প্রায় 2.5 মাস বাকি। এরই মধ্যে 2026 বিশ্বকাপ নিয়ে প্রথম ভবিষ্যৎবাণী করেছে ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা সুপার কম্পিউটার অপটা। সব দলের পারফরম্যান্স, ইতিহাস ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নির্ধারণ করা হয়েছে শতাংশের হিসাবে। সুপার কম্পিউটারটি বলেছে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি স্পেনের, আর একেবারেই সম্ভাবনা নেই জর্ডান, কুরাসাও এবং হাইতির। স্প্যানিশ দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়, অপটার পূর্বাভাস অনুযায়ী স্পেনের সম্ভাবনা ধরা হয়েছে 15.83%। দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, তাদের সম্ভাবনা 12.77%। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দলটি। স্পেন ও ফ্রান্সের পর রয়েছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এই দুই দলে শিরোপা জয়ের সম্ভাবনা 10%-এর বেশি। শীর্ষ 5-এর শেষ স্থানে রয়েছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন এই দলে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ধরা হয়েছে 6.92%। 1962 সালে ব্রাজিলের পর কোনো দল টানা 2 বার বিশ্বকাপ জিততে পারেনি। তবে এবার ফুটবল পরাশক্তিকে শীর্ষ 5-এর বাইরে রেখেছে সুপার কম্পিউটার। অপটার পূর্বাভাসে তারা আছে 6ষ্ঠ স্থানে। এর পরের স্থানটি জার্মানির। অপটার চোখে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চ্যালেঞ্জ খুবই কঠিন। লিওনেল মেসিদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা 8.7%। সম্ভাবনা শীর্ষ 10-এর বাকি 3 দল নেদারল্যান্ডস, নরওয়ে ও কলম্বিয়া।
মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। হঠাৎ করে আন্তর্জাতিক ফুটবলে ফেরার পথে জার্মানির 2014 বিশ্বকাপ জয়ী কোচ জোয়াকিম লো। সবকিছু ঠিক থাকলে আসন্ন 2026 বিশ্বকাপে ঘানার কোচ হিসেবে দেখা যেতে পারে তাকে। জোয়াকিম লোর মাসিক পারিশ্রমিক হবে প্রায় 1,50,000 ইউরো। এর আগে চলতি সপ্তাহে ঘানা জাতীয় দলের প্রধান কোচ ওটো আড্ডোকে বরখাস্ত করা হয়। ঘানা শেষ 4 ম্যাচে কোনো জয় বা ড্র পায়নি। গত নভেম্বরে ফিফা র্যাঙ্কিংয়ের 72 নম্বরে থাকা দলটি জাপানের কাছে 2-0, দক্ষিণ কোরিয়ার কাছে 1-0, অস্ট্রিয়ার কাছে 5-1 এবং জার্মানির কাছে 2-1 গোলে পরাজিত হয়। টানা 3 বিশ্বকাপে খেলতে না পারার ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন ইতালির ফুটবল প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, ইতালিয়ান ফুটবল ফেডারেশন থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি গেল মঙ্গলবার ইউরোপীয় প্লে অফের ফাইনালে বসনিয়া হার্জেগোভিনার কাছে টাই ব্রেকে হেরে টানা 3য়বার বিশ্বকাপের টিকিট পেতে ব্যর্থ হয়। এরপরই ফুটবল প্রধান গ্রাভিনার পদত্যাগ দাবি করেছিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী আন্দ্রে আবোদি। গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপকে সামনে রেখে সময়ের সেরা 4 তারকা লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রকে এক সুতোয় গেঁথেছে টয় ব্র্যান্ড লেগো। 1 মিনিটের বিজ্ঞাপনে একসঙ্গে বসে খুনসুটি করতে দেখা গেছে মেগাস্টারদের। মাঠে না হলেও মাঠের বাইরে বিশ্ব ফুটবলের 4 আইকন এক ফ্রেমে জুটিবদ্ধ হয়েছেন। এই অসম্ভবকেই সম্ভব করেছে লেগো। বিশ্বকাপকে সামনে রেখে 4 তারকার বিশেষ লেগো এডিশন স্ট্যাচু সেট লঞ্চ করেছে কোম্পানিটি, যেখানে মেসি, রোনালদো, এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়রের লেগো মিনি ফিগার আত্মপ্রকাশ করেছে। শুধু ফুটবলারদের মিনি ফিগারই নয়, এই এডিশনে বিশ্বকাপ ট্রফি এবং স্টেডিয়ামের সেটও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বাজারে আসবে আগামী 1 মে। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জ্বালানি সংকটে সারা দেশের কৃষকরা চালাতে পারছেন না সেচ পাম্প, খাদ্য উৎপাদনে অনিশ্চয়তা। 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু, হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইস্পাত কারখানা ও গুরুত্বপূর্ণ সেতুতে হামলার জবাব দিচ্ছে ইরান, মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক হামলা। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।